তো করবে না, করতে পারে না। কই অয়নদা, তখন তো তুমি আমাকে বিশ্বাস করোনি। সমাজের সব মানুষের আঙুল যখন আমার উপর উঠেছিল, আর বাবা এসব সইতে না পেরে যখন স্ট্রক করলো, তখন তুমি কোথায় ছিলে অয়নদা? বলো, কোথায় ছিলে? তুমি ছিলে না তখন অয়নদা, তুমি ছিলে না আমার সাথে। প্রিয় অশ্রুভরা চোখে বলে, আর যখন তুমি এসেছিলে, জানো আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তুমি সব ঠিক করে দেবে এবার। সবাইকে চিৎকার করে বলবে, না আমার প্রিয় এসব করতে পারে না, আমার সাপোর্ট হয়ে দাঁড়াবে। কিন্তু আমার আশা স্বপ্ন ভঙ্গ করে তুমি আমাকে প্রশ্ন করতে শুরু করে দিলে, জেরা করতে লাগলে, ভুল বুঝে চলে গেলে। একবার ভাবলেও না যে মেয়েটিকে তুমি সারাক্ষণ তোমার চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছিলে, তাকে হঠাৎ করে উড়তে বললে কিভাবে সে উড়বে? প্রিয় কান্না করতে করতে নিচে বসে পড়ে। একটা চাপা অভিমান আয়নের প্রতি এতদিন বসেছিল প্রিয়র ছোট্ট মনে, তা যেন আজ সব বের করে দেবে প্রিয়। আয়নও হাঁটু গেড়ে নিচে বসে পড়ল, প্রিয়কে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। আয়নের বুকের মাঝে লেপ্টে থেকেও প্রিয় কান্না করছিল। তুমি ভালো না অয়নদা, তুমি একদম ভালো না। তুমি জানো না এই 2 বছর আমাকে কত কষ্ট করতে হয়েছিল, কত রাত না খেয়ে ঘুমোতে হয়েছিল। এমনকি আমি তো আরভিনকেও ভালো মতো কিছু খেতে দিতে পারিনি। একটা কাজের জন্য কত জায়গায় ছুটেছি, কেউ দেয়নি। কিন্তু তাদের লোভিষ্ঠ নজরটা ঠিকই আমার উপর পড়তো। কোথায় ছিলে তখন তুমি বলো? কেন বিশ্বাস করবো আমি তোমায় অয়নদা? কেন? আই হেট ইউ অয়নদা। তুমি অনেক বাজে, অনেক খারাপ, অনেক। প্রিয় কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে আয়নের বুকে লুটিয়ে পড়ল। আয়ন তখনও প্রিয়কে নিজের সাথে মিশিয়ে রেখেছিল। আয়ন আজ বুঝতে পারছে প্রিয়র অভিমানের পাল্লাটা অনেকটাই ভারী। আর এটাই স্বাভাবিক। বাকি মানুষগুলোর মতো আয়নও তো প্রিয়র চরিত্রে আঙুল তুলেছিল, কোনো কিছু চিন্তা না করেই। আয়নের এখন অনুশোচনা হতে লাগলো নিজের কাজের জন্য, প্রিয়কে দেওয়া কষ্টগুলোর কথা মনে করে। কিছুক্ষণ পর আয়ন প্রিয়কে খুব যত্ন করে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে একটা পাতলা চাদর দিয়ে প্রিয়কে ঢেকে দিল। চোখ বন্ধ করে ঘুমন্ত প্রিয়র কপালে একটা চুমু দিয়ে দিল। আর তখনই গড়িয়ে পড়লো আয়নের চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল। আয়ন ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালো। বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত প্রিয়র মুখটি থেকে তাকিয়ে আয়ন ডুব দিল অতীতের সেই বিষাদময় স্মৃতির পাতায়। ইতালিতে সেদিন মিটিং রুমে রবিন এসে আয়নকে প্রিয়র বাবার মৃত্যুর কথাটাই জানিয়েছিল। খবরটা পেয়ে আয়ন অনেক বড় একটা শক পেল। হঠাৎ এমন হবার কারণে আয়ন কিছুতেই বুঝে উঠতে পারছিল না। কালো তো সব ঠিক ছিল, তাহলে? আয়ন আর এক মুহূর্ত দেরি না করে রবিনকে বলে সব মিটিং ক্যান্সেল করে বিড়ির জন্য রওনা দিয়েছিল। পুরো রাস্তায় আয়ন শুধু প্রিয়কে নিয়েই টেনশনে ছিল। এতদিন মা ছিল না, তবু তো বাবা নামের মানুষটি তো ছিল পাশে, কিন্তু এখন তো তাও নেই। না জানি প্রিয় কতটা কষ্টে আছে এখন। আয়ন যখন প্রিয়র বাসায় এসে পৌঁছয়, ততক্ষণে প্রিয়র বাবার দাফন কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। তাই আপাতত আয়ন সবকিছু ভুলে প্রিয়কে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়ল। আয়নের ভাইয়েরা বারবার কিছু বলতে চাইছিল আয়নকে, কিন্তু তখন আয়ন প্রিয়কে ছাড়া যেন অন্য কিছু চোখেই দেখছিল না, তাই কাউকে কিছু বলার সুযোগও দেয়নি। প্রিয় অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছিল। আয়ন এক হাতে প্রিয় আরফিনকে সামলানোর সাথে সাথে প্রিয়র বাবার 4 দিনের খাবার হতে শুরু করে সব সামলাতে লাগলো। এসবের মধ্যে আয়ন খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে গেছে। একদিন আয়ন প্রিয়র সাথে দেখা করে বাসায় এসে ফ্রেশ হয়ে ল্যাপটপে অফিসে কিছু কাজ নিয়ে বসেছিল। আর তখনই আয়নের মা আসমা বেগম রুমে প্রবেশ করে আয়নের উদ্দেশ্যে বলে, আয়ন, তুমি আজকের পর থেকে আর পিউদের বাড়ি যাবে না। হঠাৎ মায়ের মুখে এমন কথায় আয়ন বিরক্তিকর চোখে মায়ের দিকে তাকায়। এসব কি বলছো তুমি মা? এখন প্রিয়র আমাদের সাপোর্টের প্রয়োজন। এইভাবে কিভাবে বলতে পারলে? একটুও কি মায়া হয় না এতিম মেয়েটার জন্য? না, হয় না। ওর মতো চরিত্রহীন মেয়ের জন্য কোনো মায়া হবার কথা না। মা, কি সব বলছো? আর ইউ লস্ট ইউর মাইন্ড? আয়ন অনেকটা চিৎকার করেই কথাটা বলে। আয়নের চিৎকারে তিয়াস, অনিক ও মায়া ছুটে আসে আয়নের রুমের দিকে। চিৎকার করে কোনো লাভ নেই আয়ন। আমি যা বলছি একদম 16 আনা সত্য বলছি। কি সত্য? আমি একটু শুনি। সত্য। কেন, এখনো প্রিয় তোকে বলে নাই? ও, বুঝতে পারছি। নিজের মুখে কি করে বলবে নিজের কুকর্মের কথা? মা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না আর। এসব তো সবেমাত্র শুরু আয়ন। এখন যা বলি তা শক্ত করে শোন। প্রিয় একটি ছেলের সাথে রিলেশনে জড়িত। তাকে জানিস? কি সব বলছো তুমি মা? এটা মোটেও সত্য কথা নয়। তিয়াস, অনিক আর মায়া চুপচাপ দাঁড়িয়ে কথাগুলো শুনছে। আসলে তাদের কিছু করার নেই এই মুহূর্তে। আসমা বেগম কিছু ছবি আয়নের হাতের সামনে দিয়ে, দেখ, ভালো করে চোখ খুলে দেখে নে।
এই ছেলেটার সাথেই প্রিয়র গভীর প্রেম চলছে শুনেছি। ছবিগুলো দেখলেই বুঝবি। আশেপাশে প্রতিবেশী হতে শুরু করে সবাই জানে এই ব্যাপারটি। আয়ন ছবিগুলো থেকে একবার তাকালো, আর সাথে সাথে মাথায় রক্ত চড়ে গেল। একটি ছবিতে প্রিয় একটি ছেলের হাত জড়িয়ে ধরে বসে আছে, অন্য ছবিতে দুজন দুজনের হাত ধরে তাকিয়ে আছে। এমন বেশ কয়েকটা ছবি যেখানে প্রিয় আর ছেলেটি অনেক কাছাকাছি আছে। ছবিগুলো থেকে চোখ সরিয়ে আয়ন ওর ভাইদের দিকে তাকালো, এসব সত্য কিনা জানতে। তিয়াসার অনেক ভাইয়ের ইশারা বুঝতে পেরে মাথা নিচু করে ফেললো। আয়ন থবাস করে সোফায় বসে পড়লো। এতটুকুতেই তোর এই অবস্থা? তাহলে বাকি কথা শুনলে কি করবি? আয়ন আবারও ওর মায়ের দিকে তাকালো। আর কিছু বাকি আছে কি জানতে? আসমা বেগম চোখ পাকিয়ে অনেককে কি যেন বের করতে ইশারা করলো। অনেক বেচারা মায়ের ভয়ে নিচের ফোনটা আয়নের দিকে এগিয়ে দিল। ভাইয়ের প্রতি খুব মায়া হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কিছু করা নেই ওর। সবকিছু আয়ত্তের বাইরে চলে গেছে। আয়ন কাবা কাবা হাতে ফোনটা নিয়ে দেখতে লাগে। হাতে থেকে ফোনটা পড়ে যায় সাথে সাথে। প্রিয়র একটা ছেলের সাথে অন্তরঙ্গ কিছু মুহূর্ত ভিডিওতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে ছেলের চেহারা স্পষ্ট না দেখা গেলেও মেয়েটি প্রিয়র মতোই। দেখেছিস, আমার কথা তো বিশ্বাস হয় না তোর। আমি 1000বার বলেছি ওই মেয়ে থেকে দূরে থাক, কিন্তু তুই শুনলি না। এবার বোঝ, এতটুকু একটা মেয়ে এই বয়সেই এত কিছু করে বেড়ায়, আর বাকি দিন তো পড়েই আছে। আমি তো ভেবেছিলাম শুধু তোকেই ও ফাঁসিয়েছে। এই ভিডিও দেখে আর এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে ওর একটা পুরুষে মন ভরে না। মা প্লিজ স্টপ, যাও এখান থেকে, আমি আর কিছুই শুনতে চাই না, প্লিজ। আয়নের গলা ধরে যাচ্ছে কথাটা বলতে। দেখ আয়ন, তুই কিছু চিন্তা করিস না, আমি তোর জন্য এই প্রিয় থেকেও সুন্দর একটা মেয়ে দেখব। তুই এই বাজে মেয়ের কথা একদম মাথা থেকে বের করে দে তো বাবা। আয়ন নিজেকে শান্ত করার জন্য হাত দুটো মুঠোতে করে চোখ দুটো বন্ধ করে ফেলল। অনেক ব্যাপারটা বুঝতে পেরে এক প্রকার জোর করে আসমা বেগমকে রুম থেকে বাইরে নিয়ে আসে। কি করছিস অনিক? পাগল হয়ে গেছিস? ছাড় আমাকে। মা, পায়ে ধরে দাদাকে একা ছেড়ে দাও। এখন দাদা এখন ঠিক নেই। ঢং। আয়ন সোফায় শরীরটা এলিয়ে দিয়ে মাথার উপরে ছাদের দিকে তাকিয়ে আছে। নিজেকে কেমন অনুভূতি শূন্য মানব মনে হচ্ছে। প্রিয় থেকে এত বড় ধোঁকা আয়ন কখনো আশা করেনি। নিজেকে শান্ত করার চেষ্টা করেও কেন জানি বারবার ব্যর্থ হচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে তিয়াসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, মামা কি জানতো এইসব? তিয়াস ভাইয়ের দিকে তাকিয়ে হালকা করে বলল। কিভাবে জানলো উনি? প্রিয়র ছবি আর ভিডিওগুলো কেউ ভাইরাল করে দিয়েছে। এরপরেই চারপাশের মানুষের তীক্ষ্ণ কথাবার্তা শুরু হয়ে যায়, আর মামা এসব সহ্য করতে না পেরে স্ট্রোক করে। কে করেছে এইসব? জানি না দাদা। আয়নের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। এটা কোনো নর্মাল শ্বাস না, এটা ছিল নিজের ভালোবাসার মানুষটির থেকে কষ্ট পাওয়ার বেদনা। স্বপ্নগুলো টাচের খড়ের মতো চুরমার হয়ে ভেঙে যাওয়ার কষ্ট, নিজের সব থেকে কাছের মানুষটি থেকে ধোঁকা পাওয়ার যন্ত্রণা। আয়নকে এইভাবে ভেঙে পড়তে দেখে মায়া আয়নের কাছে আসতে নিলে আয়ন হাত উঠিয়ে সবাইকে চলে যেতে বলে। ড্রয়িং রুমের সোফায় মাথাটা নিচু করে বসে আছে আয়ন, আর ওর ঠিক সামনে নির্ভয়ে দাঁড়িয়ে আছে প্রিয়। আজ প্রিয় কেন জানি ভয় পাচ্ছে না তার আয়নটাকে। আয়ন যে সব কিছু জেনে গিয়েছে তা আয়নের গম্ভীর মুখখানি দেখেই প্রিয় বুঝে গিয়েছে। তা না হলে আয়ন এত রাতে কখনো বিনা কারণে এখানে আসার মানুষ না। নীরবতা ভেঙে আয়নী প্রিয়কে জিজ্ঞাসা করলো, ছেলেটা কে প্রিয়? এতক্ষণ প্রিয় ভয় না পাওয়ার অভিনয় করলেও আয়নের কর্কশ কণ্ঠ প্রিয়র সাহসকে যেন পুরোপুরি দমিয়ে দিল। কাবা কণ্ঠে বলে উঠল, কোন ছেলে? আয়ন প্রিয়র সামনে ছবিগুলো ছুঁড়ে ফেলে। রোহান আর ওর ছবিগুলো দেখে প্রিয় স্মিত চমকে যায়। এসব ছবি আয়নটা কিভাবে পেল প্রিয় তাই বুঝতে পারছে না, কিন্তু ছবিগুলো যে পুরো প্ল্যানিং করে তোলা হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে প্রিয়। কি হলো, কথা বলছিস না কেন? আয়ন ধমকের সাথে প্রিয়র দিকে তাকালো, আর তখনই আয়নের রক্তাক্ত চোখগুলো দেখে প্রিয় ভয়ে আঁতকে ওঠে। কাপা কণ্ঠে বলল, রোহান? রোহান নাম তোর? কোথায় থাকে? আমাদের পাশের বাসার নতুন ভাড়াটি। প্রিয় মাথা নিচু করে কথাগুলো বলছে। আয়নের দিকে তাকাবার সাহস আর করতে পারছে না। আয়ন এবার উঠে সরাসরি প্রিয়র সামনে দাঁড়ালো। ডিড ইউ স্লিপ উইথ হিম? আয়নের এমন কথায় প্রিয় চমকে আয়নের চোখের দিকে তাকায়। কি বলছো এসব? অ্যান্সার মি, ড্যাম ইট! আয়ন চিৎকার করে ওঠে। প্রিয়র মনটা ভেঙে চুরমার হয়ে গেল মুহূর্তে। প্রিয় কখনো আশা করেনি আয়নদের কাছে এমন ব্যবহার। প্রিয় জানতো রোহানের কথা জানলে আয়ন তার রাগ করবে, হয়তো প্রিয়কে অনেক বকবেও। কিন্তু আয়নদা যে মনে এইসব ভেবে নেবে তা প্রিয় জীবনেও ভাবেনি। প্রিয় কেমন তা আয়নদার থেকে বেশি কে জানে। আর আছে আয়নদার মনেও প্রিয়কে নিয়ে সন্দেহ। কি হলো,
কথা বের হচ্ছে না কেন মুখ দিয়ে? নাকি নিজের ফুর্তির কথা এখানে বলতে লজ্জা লাগছে তোর? আয়ন প্রিয়র গলাটা দু আঙুলে চেপে ধরে। এত কিছু করার সময় লজ্জা হয় না, আর এখন বলতে বুঝি লজ্জা করছে? আয়ন এভাবে প্রিয়র গাল ধরায় ব্যথায় প্রিয়র চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু আজ আয়নের প্রিয়র প্রতি যেন কোনো মায়াই হচ্ছে না। বল, বলছিস না কেন? এত যদি শরীরে জ্বালা ধরেছিল তাহলে আমাকেই বলতি, বাকি সবকিছুর মতো আমি এটাও পূরণ করে দিতাম। কিন্তু তোর মনে হয় জ্বালা সই ছিল না, তাই তো বাজারের মেয়েদের মতো চারটার বিছানায় চলে গিয়েছিলি, তাই না? এতক্ষণ প্রিয় সব কিছু চুপচাপ সহ্য করলেও এখন রাগে অপমানে ওর ধৈর্যের বাঁধ যেন ছিঁড়ে গেল। তাৎক্ষণিক আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। হ্যাঁ বেড়েছিল, তাতে তোমার কি? নাকি তোমার রক্ষীটাকে তোমার আগে কেউ ভোগ করেছে বলে কষ্ট হচ্ছে? এটা বলার সাথে সাথে আয়ন ঠাস করে একটা থাপ্পড় মারে প্রিয় গালে। আয়নের ভারী হাতের থাপ্পড়টি প্রিয় নিতে না পেরে নিচে পড়ে গেল, কিন্তু আয়নের রাগ কমেনি এখনো। তাই প্রিয়র চুলগুলো মুঠোতে নিয়ে টেনে তুলে নিচের কাছে আনলো। রক্ষিতা দাঁতে দাঁত চেপে কথাটা বলল আয়ন। মানে জানিস এটা? I had sex with you without any relationship, and you have made me happy in bed for so long. Have not you? বল, কতদিন আর কতবার তোর সাথে আমি মিলিত হয়েছি বল? বিছানায় সুখ দিয়েছিস সবাই, নিজের ফুর্তির কথা বোঝা আমার ঘাড়ে ফেলতে কষ্ট করে না তোর? লজ্জা করে না রে তোর? বল, আর কতজনের সাথে এসব করেছিস আমার অগোচরে? প্রিয়র আয়নের প্রতি অভিমানটা অনেক বেড়ে গেল, কারণ ও জানতো আর কেউ বিশ্বাস করুক আর না করুক আয়নদা ওকে ঠিকই বুঝবে। কিন্তু যার প্রতি এত বিশ্বাস ছিল প্রিয়র, সেই আয়নদাই যেহেতু ওর চরিত্রে আঙুল তুলে ফেললো, তাহলে ও আর কাকে দোষ দেবে, আর কেনই বা সাফাই দেবে? আর কাউকে বোঝানোর চেষ্টাই করবে না প্রিয়, যে যা খুশি ভাবুক, আই ডোন্ট কেয়ার। তাই নিজের জিতটাকে প্রায়োরিটি দিয়ে রাগের মাথায় বলে ফেলে, হ্যাঁ আছে, আমার আরো ছেলের সাথে সম্পর্ক, তাও আবার গভীর ভাবে। তাতে তোমার কি? তুমি কৈফিয়ত নেয়ার কে? 16-17 বয়সটা অনেকটা অপরিণত বয়স। এই বয়সে মন খুব অল্পতেই অস্থির হয়ে ওঠে, কোনো কিছুতে বাধা দিলে মনে জিদ চেপে ধরে। কিন্তু কিশোরী মনের এই অপরিণত মনকে অনেকেই বুঝে উঠতে পারে না। তাই তো মানুষ কিশোরী বয়সে জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলো করে বসে। এই বয়সে ব্যালকনির খাঁচায় ঝুলে থাকা পাখিটার মতো নিজেকেও পরাধীন মনে হয়। তখন তার এই কিশোরী মন উড়াল দিতে চায়, মুক্ত বিহঙ্গ হবার স্বপ্ন দেখে। জীবনে বড় হবার স্বাদ কেমন তাই মনটা একেবারে পেতে চায়। বলতে গেলে 13 বছরের কিশোরী মনটা এক নিমিষে 30 বছরের পরিণত নারী হওয়ার স্বাদ পেতে চায়। আর তখনই ভুল করে অনেক সময় ভুল মানুষের হাত ধরে ফেলে। হৃদয়ের কাঁপানি, শরীরের উত্তেজনা আর মনের চাওয়া, এসবের মাঝে ভালো মন্দটা এই মন বুঝতে চায় না। তখন সকল নিষেধ জিনিসের প্রতি থাকে একটা প্রবল আকর্ষণ। প্রিয়র অবস্থাটাও তেমনই ছিল। অল্প বয়সে প্রেমের স্বাদ নিতে গিয়ে সামনের মানুষটিকে প্রিয় যাচাই না করেই মন দিয়ে দেয়। আর প্রিয়র প্রয়োজনের সময় সেই মানুষটি উড়াল দিয়ে চলে গেল কোথাও। বাবার অকাল মৃত্যু ও ভালোবাসার মানুষটির হঠাৎ এমন উধাও হওয়া, আর যাকে জীবনে সব থেকে বেশি বিশ্বাস করেছিল তার মুখেই নিজেকে নিয়ে এত নোংরা কথা শোনা, এ সব কিছু প্রিয় সহ্য করতে পারল না। তাই মনের ভেতরে একটা জিদ আর অভিমান চেপে গেল। প্রিয় আশা করেছিল আয়নর সব কথা শুনবে, যা এতদিন কেউ শোনেনি, যাও কাউকে বলতে পারেনি। সব বলবে ওর আয়নদাকে। আয়নদা নিশ্চয়ই প্রিয়কে বুঝবে, অবশ্যই বুঝবে, কেন বুঝবে না? কিন্তু তা হলো না। আয়ন তো প্রিয়কে কিছু বলার সুযোগই দিল না, তার আগে লাগিয়ে দিল চরিত্রহীনতার তকমা প্রিয়র গায়ে। অভিমানে প্রিয় আর আয়নের ভুল ভাঙানোর চেষ্টা করলো না। প্রিয় মনে করে বিশ্বাস হচ্ছে কাঁচের মতো, একবার ভেঙে গেলে সহজে জোড়া লাগানো যায় না, আর জোর করে জোড়া লাগালেও তার দাগ রয়ে যায় সারাটা জীবন। তাহলে কি প্রয়োজন এসব করে? তাই সেদিন প্রিয় চেষ্টা করেনি আয়নের ভুল ভাঙানোর। বর্তমান জ্বলন্ত সিগারেটটি নিজেকে সম্পূর্ণ পুড়িয়ে আয়নের হাতের দু আঙুলকে উত্তাপ দিয়ে জানিয়ে দিল, আমার যৌবনকাল শেষ রে ভাই, এবার মুক্ত করে দে। আর কত পুড়াবি, এখন তো রেহাই দে। সিগারেটের হালকা উত্তাপ আঙুলে স্পর্শ করে আয়ন অতীত থেকে বর্তমানে ফিরে এলো। আর এসেই সিগারেটের উপর মনে হয় আয়নের একটু মায়া হলো, তাই সিগারেটটি শেষাংশ ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে। আয়নের ভেতর এখন খুব তোলপাড় চলছে। প্রিয়কে এভাবে কখনো ভাঙতে দেখেনি আয়ন, এমনকি তখনও না যখন প্রিয় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল। প্রিয় যে আয়নকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছে তা আয়ন খুব ভালো করেই বুঝতে পারছে। প্রিয়কে পেতে হলে আয়নকে আবার প্রিয়র বিশ্বাস জিততে হবে, তা না হলে আয়ন প্রিয়কে একেবারে হারিয়ে ফেলবে, যা আয়ন হতে দেবে না। অনেক কষ্টের পর সব ঠিক হয়েছে, সম্পর্ক আগে না বাড়ুক, প্রিয়র পাশে তো আছে, মন চাইলে দেখতে পারবে, ছুঁয়ে দিতে পারবে, এটা কম কিসের? আয়ন গিয়ে ঘুমন্ত প্রিয়র পাশে এসে বসলো। প্রিয়র নিষ্পাপ মুখটা দিকে তাকিয়ে আনমনে বলে উঠল,
কতটা নিষ্পাপ তুই প্রিয়। আর আমি কিনা তোর সাথে কত কিছু করলাম। আমার মতো জানোয়ারের কাছে তোর মতো নিষ্পাপ মেয়েকে মানায় না শোনা। কিন্তু কি করবো বল, মনের কাছে বন্দি আমি। আমি খুব স্বার্থপর রে। নিজের স্বার্থের জন্যই তোকে ধরে রেখেছি। আমার সুখ যে তোর মাঝে। তোকে ছাড়া বেঁচে থাকতে কষ্ট হয়। আমার অক্সিজেন যে তুই। আমার আর এই অক্সিজেন আমি হারাতে পারবো না। আয়নের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়। আর তখনই আয়নের এসব চিন্তার অবসান ঘটাতে রুমের দরজায় টোকা পড়ল। দরজায় শব্দ শুনে আয়ন ঘড়ি দিকে তাকালো। সকাল 9টা এখন। নিশ্চয়ই ওয়েটার নাস্তা সার্ভ করতে এসেছে। আয়ন দরজা খুলে ওয়েটার থেকে নাস্তা নিয়ে প্রিয়কে আস্তে আস্তে ঘুম থেকে ডাকতে লাগলো। এরপর আয়ন নিজের হাতে প্রিয়কে নাস্তা করিয়ে দিল। তিতিদের ড্রয়িং রুমের সোফায় পায়ের উপরে পা তুলে বসে আছে দীনেশ, আর নির্বিকারে তাকিয়ে আছে তিতিরের দিকে। কিছুক্ষণ পর অপেক্ষার ফোড়ন কেটে দীনেশ শান্ত গলায় বলল, কোথায় লেগেছে দিতে? নাস্তার জন্য কিছু করেছো? দীনেশের এমন শান্ত মেজাজ দেখে তিতির একটু চমকে উঠল। তিতির ভেবেছিল দীনেশ আজ মনে হয় সবকিছু ভেঙে চুরমার করে দেবে। রাগ উঠলে জিনিস ভাঙার খুব পুরনো অভ্যাস দীনেশের। আর সেই মানুষ এতটা শান্ত, তাও আবার তিতিরের বিয়ে ঠিক হয়ে গিয়েছে এটা শুনেও। ব্যাপারটা তিতিরকে খুব ভাবাচ্ছে। কি হলো? কিছু বলো। এমন ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, আর তুমি আমার উপর ক্রাশ খেয়ে বসে আছো, তাই এভাবে তাকিয়ে ইশারা করে বোঝাতে হবে না। দীনেশের কথায় তিতির সম্বিত ফিরে পায়, সাথে লজ্জাও। আর আমতা আমতা করে বলে, আসলে পরোটা, অমলেট আর সবজি ভাজি করেছি। আপনি কি খেতে পারবেন এসব? দীনেশ এসে ডাইনিং টেবিলের দিকে হাঁটা ধরে। কেন পারবো না? আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? না মানে আপনার তো রিল্যাক্স দিদি, তোমার হাতে তো বিষ খেতে আছি আমি। এর তুলনায় এসব তো কিছুই না। মুহূর্তেই তিতির স্থির হয়ে গেল। চোখের কোনায় কিছুটা জল জমে গেল। দীনেশের ভালোবাসার প্রতি কোনো সন্দেহ নেই তিতিরের। দিন শেষের এমন পাগলামি কোনোকেই তো না চাওয়া সত্ত্বেও ভালোবেসে ফেলেছিল তিতির। কিন্তু তিতি যে নিরুপায়, ধর্মের কাছে, সমাজের কাছে। তিতিরকে এখনো চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কি হলো? না খাইয়ে মেরে ফেলার প্ল্যানিং করছো না তো? তিতির আবারও কিছুটা লজ্জা পেয়ে যায়। দিনেশের সামনে নিজের ইমোশন গুলো লুকাতে কেন পারছে না এসব ভেবে এখন নিজের উপরে রাগ উঠছে তিতিরের। এরপর আর কিছু না ভেবে চুপচাপ রান্না করে যায় নাস্তা রেডি করতে। ডাইনিং টেবিলে বসে দিনেশ খুব উৎফুল্লের সাথে নাস্তা করছে। নাস্তা নয়, যেন অমৃতের স্বাদ নিচ্ছে। দিনেশকে এমন খোশ মেজাজে দেখে তিতিরের গলা দিয়ে খাবার ঢুকছে না। খুব কনফিউজড আছে তিতির। মনে হয় সামনে বসা এই লোকটিকে তিতির একদম চেনে না। এখন তো তিতিরের আরো ভয় হচ্ছে, ভীষণ ভয়। তিতিরের চিন্তার মাঝখানে দিনেশ তার প্রশ্ন ছুড়ে মারলো এতক্ষণ পর। তোমার হবুবার কি করে? তিতির চমকে গেল দিনেশের প্রশ্নে, তবু নিজেকে কোনো রকমে সামলিয়ে বলল, প্রফেসর, ভার্সিটির প্রফেসর উনি। তাই নাকি? ওয়াও, তুমি একজন জ্ঞানী আর তোমার হবুবার হলো মহাজ্ঞানী। তাহলে তোমাদের ছেলে মেয়ে নিশ্চয়ই কোনো পণ্ডিত থেকে কম হবে না। তোমাদের দেখে একদম পারফেক্ট জুটি। তিতির কি বলবে বুঝতে পারছে না। দিনেশের এমন শান্ত স্বভাবের সাথে একদম পরিচিত না তিতির। কিন্তু দিনেশ যে মজার ছলে তিতিরকে খোঁচা মেরে কথা বলছে তা তিতির খুব ভালো করেই বুঝতে পারছে। তোমার হবুবার নিশ্চয়ই ফ্রি মাইন্ডের, ঠিক তো? মানে তিতির ভ্রুটা কিঞ্চিত কুচকিয়ে বলে, ফ্রি মাইন্ড বলতে কি বোঝাতে চাইছেন? দিনেশ নিজের নাস্তাটা ফিনিশ করে মুখটা মুছে এক গ্লাস পানি খেয়ে তিতিরের দিকে তাকালো। এটা যে তোমার হবুবারে তোমার ভার্জিনিটি নিয়ে কোনো সন্দেহ নেই তো? মানে কি বলতে চাইছেন ক্লিয়ার করে বলুন। তিতির কিছুটা রেগে গেল। তুমি সেদিন হোটেলে আমার সাথে পুরো একটা রাত কাটিয়েছো। মানে আমরা দুজন একই হোটেলে একই রুমে সারা রাত। দিনেশকে আর বলতে দিল না তিতির, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। তার মানে কি দিদি, তুমি কি অস্বীকার করছো? মানে আমি মিথ্যে বলছি? আমি মিথ্যেবাদী? দিনেশও উঠে তিতিরের সামনে এসে দাঁড়ালো। বলো তিতির। আমি সেটা বলছি না। আপনি বলছেন সেই রাতে আমাদের মাঝে তেমন কিছু হয়নি, তাহলে? তোমার কি সত্যি মনে হয় কিছু হয়নি? তিতির স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে না দিনেশ সেদিন মিথ্যে বলেছে নাকি আজ। এটা হতে পারে না স্যার, আপনি মিথ্যা বলছেন। দিনেশ মুচকে এসে তিতিরের কানের কাছে গিয়ে বলল, তোমার শরীরে স্পর্শকার্ত জায়গার লাল তিলটা কিন্তু দারুণ। মনে পড়লে এখনো নেশায় দৌড়িয়ে দেয় আমায়। এটা বলেই দিনেশ হাঁটা ধরলো ড্রয়িং রুমের দিকে। আর এদিক দিয়ে তিতিরের মাথা ঘুরে গেল দিনেশের কথা শুনে। পা দুটো কাঁপতে লাগলো, শরীরটা অবশ হতে লাগলো। হঠাৎ কি হলো, তিতির দাঁড়িয়ে থাকতে পারছে না। এটা হতে পারে না, আমি কিছুই করিনি। তিতির নিজে বিড়বিড় করে বলতে লাগলো। দিশাকে কলেজের সামনে নামাতেই কোথা থেকে একটা ছেলে এসে হুট করে দিশার হাতটি ধরে ফেললো। ঘটনার আকস্মিকতায় দিশা নিজেও চমকে গেল।
প্লিজ দিশু, আমি সরি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি সত্যি অনুতপ্ত। আমি এমন ভুল জীবনেও করব না, সত্যি বলছি, তোমার কসম। দিশা ছেলেটির থেকে নিজের হাতটি ছুটানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি করছো নিশান? ছাড়ো আমার হাত, আশেপাশে সবাই দেখছে। কিন্তু নিশান্ত তবুও ছাড়ছে না। আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তারপর ছাড়াছাড়ি। তিয়াস ব্যাপারটা বুঝতে 1 মিনিট সময় নিল। তিয়াস বুঝে গেল এই সেই ছেলে যার সাথে দিশার রিলেশন ছিল। এই ছেলেটিকে দেখলেই বোঝা যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।